নমস্কার। প্রথম পর্বে আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি কী এবং জ্যোতিষশাস্ত্রের সঙ্গে চিকিৎসা শাস্ত্রের সম্পর্ক কী সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমি মানবদেহে রোগ সৃষ্টির কারণগুলি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলতে চাই, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে সিলেক্ট অল করে রাখুন এবং আমার প্রতিটি ভিডিওর আপডেট পেতে থাকুন। আর জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন। আমি ইউটিউবে লাইভ প্রোগ্রাম করছি, আপনারা লাইভ প্রোগ্রাম দেখুন। এই প্রোগ্রামে আপনারা বিনামূল্যে একটি প্রশ্নের উত্তর পাবেন। জন্ম তারিখ, জন্মতার সময়, জন্মস্থান এগুলো দিয়ে প্রশ্ন করলে একটি প্রশ্নের উত্তর পাবেন ফ্রিতে। আর প্রোগ্রাম কেমন লাগছে আপনারা মতামত জানাবেন। লাইভ প্রোগ্রাম কবে হবে তা জানার জন্য আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে চোখ রাখুন। যাই হোক, চিকিৎসা জ্যোতিষের মূল উদ্দেশ্য হলো রাশিচক্রে গ্রহ সন্নিবেশ অনুযায়ী রোগ নির্ণয় করা এবং ওই রোগে আক্রান্ত কবে হবে তা নির্ণয় করা, কতদিন রোগে ভুগবে তা নির্ণয় করা এবং ওই রোগ মারণ রোগ কিনা তা নির্ণয় করা। অর্থাৎ রোগ নিরাময় হবে বা আদৌ সেই রোগ নিরাময় হবে কিনা তা নির্ণয় করা। চিকিৎসা জ্যোতিষের রোগের কারণ নির্ধারণে যেভাবে বিশ্লেষণ করা হয় তার সাথে আধুনিক চিকিৎসা শাস্ত্রের বিশ্লেষণের কোনো মিল নেই। জ্যোতিষশাস্ত্রে আয়ুর্বেদ শাস্ত্রের মতোই ত্রিদোষ অর্থাৎ বায়ু, পিত্ত, কফ এবং পঞ্চতত্ত্ব অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই তত্ত্বগুলোর প্রাধান্য আছে। পার্থক্য শুধু এই যে চিকিৎসা বিজ্ঞানের রোগীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে রোগ বিশ্লেষণ করা হয়। যদিও জ্যোতিষশাস্ত্রে এই জাতীয় পরীক্ষাগুলি জন্মপত্রিকায় গ্রহের অবস্থান এবং সেই সাথে হোরারি চার্ট বা প্রশ্ন চার্টের রেফারেন্স দিয়ে করা হয়। এই অর্থে আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্র একে অপরের পরিপূরক। জ্যোতিষী হোক বা ডাক্তার, দুজনেই যদি একসাথে কাজ করে রোগের জ্যোতিষশাস্ত্রগত কারণ নির্ধারণ করে রোগের চিকিৎসা করেন তাহলে রোগের চিকিৎসা আরও ফলপ্রসূ হবে। চিকিৎসা জ্যোতিষ আধুনিক চিকিৎসা শাস্ত্রের মতোই নির্ভরযোগ্য, সুনির্দিষ্ট এবং অকাট্য। কিন্তু মেডিকেল জ্যোতিষের দৃষ্টিভঙ্গি কোনো পূর্ব ধারণার উপর নির্ভর না করে সত্যের সন্ধানের জন্য গবেষণার মনোভাব থাকা উচিত। সেটা একদম চোখ বুজে ধরে নেওয়া, পূর্ব ধারণার উপর নির্ভর করে চোখ বুজে ধরে নেওয়া উচিত নয়। কোনো রকম এদিক ওদিক হয়েছে কিনা সেটা দেখতে হবে। একটু যদি এদিক ওদিক হয়, হয়তো অবস্থানগত ব্যাপারটা ঠিক আছে, স্থানগত মানে গ্রহের সত্যমিত্র ঠিক আছে, দৃষ্টিও ঠিক আছে, কিন্তু ডিগ্রিগত পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে ডিভিশনাল চার্টগুলো, সেসব বিচারে আমি পরে আসবো। ডিভিশনাল চার্টে তফাৎ হয়ে গেছে, তখনই কিন্তু সেই রোগটা হবে না বা রোগের প্রকোপ কম বেশি হবে। ডিভিশনাল চার্টে অন্য ষষ্ঠাংশ বিচার করতে হয় ক্ষেত্রে মেনলি, তখন কিন্তু আলাদা হয়ে যাবে। তাই জন্য পূর্ব ধারণার উপর নির্ভর করে এগোনো উচিত নয়। সিমিলারিটি পেলেও সেটাকে আরও ভালো করে গবেষণা করে দেখে তবে সিদ্ধান্তে আসা উচিত। চিকিৎসা জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রই রোগীর প্রতিনিধিত্ব করে। রাশিচক্রে গ্রহগুলির অবস্থান, সম্পর্ক ও সংযোগ রোগের প্রতিনিধিত্ব করে। মেডিকেল জ্যোতিষশাস্ত্রে একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যেমন আধুনিক চিকিৎসায় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। চিকিৎসা জ্যোতিষশাস্ত্রের ফলাফলের পূর্বাভাসে গ্রহ, রাশি, ভাব, নক্ষত্র, দশার মতো প্রধান বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। যখন তারা অনুকূল হয় তখন জাতকের ভালো অভিজ্ঞতা হয়, যদি তারা প্রতিকূল হয় জাতক রোগ এবং অন্যান্য ভোগান্তির সম্মুখীন হবে। রাশিচক্র থেকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝা প্রয়োজন। প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ শাস্ত্র মানুষকে 3 ধরনের প্রকৃতিতে ভাগ করেছেন: বায়ু, পিত্ত, কফ, যেটাকে আগে ত্রিদোষ বললাম। বায়ু প্রকৃতি কি? এই প্রকৃতির অন্তর্ভুক্ত হয় কোনো মানুষ যখন বায়ুতত্ত্বের আধিক্য ঘটে।
বায়ুতত্ত্বের বা বায়ু প্রকৃতির ব্যক্তিরা বেশি কথা বলেন, তাদের দিবাস্বপ্ন হয়, বেশি ঘুমন ও এদের গ্যাসের সমস্যা হয়। ভারী তৈলাক্ত খাদ্য খাওয়ার প্রবণতা, ভাজা ও ছোলার তৈরি খাদ্য খাওয়ায় এই সমস্যা বৃদ্ধি পায়। এই ধরনের ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্য ও দিবানিদ্রা থেকে দূরে থাকা উচিত, মানে তার ট্রিটমেন্ট করা উচিত। গ্রহদের মধ্যে শুক্র, চন্দ্র, শনি ও রাহু হলো বায়ুতত্ত্বের কারক। পিত্ত প্রকৃতি কি? পিত্ত প্রকৃতি হলো অগ্নি ও বায়ুর সমন্বয়। অত্যধিক তাপে মস্তিষ্কের কাজের ক্ষতি হয়, যার ফলে অ্যাসিডিটি, আলসার, সর্দিগর্মি, ত্বকের সমস্যা, যৌন দুর্বলতা, খিটখিটে স্বভাব, চুল পড়া ইত্যাদি দেখা যায়। গ্রহদের মধ্যে রবি এবং মঙ্গল হলো পিত্ত প্রকৃতির কারক। এবার হলো কফ প্রকৃতি। এটা হলো কফ প্রকৃতি হলো পৃথ্বী আর জলের সমন্বয়। এই উপাদানগুলি দেহের অধিকাংশ দখল করে আছে। মিষ্টি খাদ্য ও পানীয় সঠিক রূপে হজম হলে নুন হয়ে যায় এবং রক্ত ক্ষার জাতীয় হয়ে পড়ে। এটি দেহের ক্রিয়া বজায় রাখে, প্রাণ শক্তি বাড়ায় ও আনন্দ বৃদ্ধি করে। গ্রহদের মধ্যে শুক্র ও চন্দ্র হলো এর কারক। এই তিনটি প্রকৃতি মানবদেহের নিম্নাংশ, মধ্যাংশ ও উপরের অংশ নিয়ন্ত্রণ করে। বুধ বায়ু, পিত্ত, কফ এই তিনটেই কারক এবং নার্ভের কারক। এরপর আমাদের জানতে হবে পঞ্চতত্ত্বের কথা। ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। এই পাঁচটি প্রকৃতির উপাদানে জগৎ গঠিত। এই পাঁচটি প্রকৃতিকেই পঞ্চতত্ত্ব বলা হয়। ক্ষিতি অর্থ পৃথিবী, অপ অর্থ জল, তেজ অর্থ অগ্নি, মরুত অর্থ বায়ু এবং বোম অর্থ আকাশ। এই পাঁচটি উপাদানের মধ্যে চারটি রাশিচক্রের স্বভাবের মধ্যে প্রকট। গ্রহের স্বভাবেও এই পঞ্চতত্ত্বের প্রতিফলন রয়েছে, তেমনি মানব দেহেও পঞ্চতত্ত্বের প্রতিফলন রয়েছে, প্রত্যক্ষ প্রতিফলন রয়েছে। দেখা যাক, এবার আমি দেখি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই পঞ্চতত্ত্বগুলি সম্বন্ধে। প্রথমেই বলি ক্ষিতি। এই উপাদানের শরীরের জীবনী শক্তি নিষ্ক্রিয় ও অচেতন হয়ে পড়ে এবং একে সক্রিয় রাখতে আরও বেশি শক্তির প্রয়োজন হয়। আমাদের দেহে এই উপাদানের আধিক্য হওয়ার ভালো উদাহরণ হলো বেশি ওজনের মাংসল চর্বিযুক্ত মানুষরা। দেহে এই উপাদানের গোলযোগ হলে সেই ব্যক্তি স্বার্থপর হয়ে পড়েন এবং স্বার্থ সংক্রান্ত আনন্দে মশগুল থাকেন। এটি একটি নিরপেক্ষ উপাদান। রাশিচক্রে বৃষ, কন্যা ও মকর রাশি এই উপাদানের প্রতীক। গ্রহদের মধ্যে বুধ এই তত্ত্বের অধিপতি। এরপর আসছি অপ। এই অপ দেহ ও জীবনের প্রবাহকে বজায় রাখে, কিন্তু এর স্বাভাবিক প্রবণতা হলো শীতল হয়ে যাওয়া। যেহেতু দেহে 70%-এরও বেশি জল, এটি তাপ বজায় রাখা, রক্ত সঞ্চালন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এটি একটি ঋণাত্মক তত্ত্ব। রাশিচক্রে কর্কট, বৃশ্চিক ও মীন এই তত্ত্বের অধিপতি। গ্রহদের মধ্যে চন্দ্র আর শুক্র এই তত্ত্বের অধিপতি। এরপর আসছি তেজ। এটি অগ্নি সৃষ্টি করে জলকে উষ্ণ করে তোলে। এটি দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে, ক্ষুধা ও তৃষ্ণা জাগায় এবং পেশির নমনীয়তা ও ত্বকের সৌন্দর্য বজায় রাখে। এটি চিন্তা শক্তি ও মস্তিষ্কের বিচার বুদ্ধির সহায়ক। এটি রোগ প্রতিরোধকারী তত্ত্ব উৎপাদনে সাহায্য করে। সংক্ষেপে বলতে গেলে এটি দেহরূপী গাড়ির স্টার্টার। দেহে এই উপাদানের গোলযোগ হলে অ্যানিমিয়া, জন্ডিস এবং হজমের অন্যান্য সমস্যা দেখা যায়। এর ফলে সংজ্ঞাহীনতা, মৃগী রোগ, মস্তিষ্ক বিকৃতি, দৃষ্টিশক্তি হ্রাস ও চোখে ছানি পড়াও দেখা যায়। তাছাড়া অ্যাসিডিটি হয়, ত্বকের সমস্যা ও বর্ণহীনতা দেখা যায়। রাশিচক্রে মেষ, সিংহ ও ধনু রাশি এই তত্ত্বের অধিপতি। এটি একটি ধনাত্মক তত্ত্ব।
গ্রহদের মধ্যে রবি ও মঙ্গল এই তত্ত্বের অধিপতি। এরপর আসছি মরুৎ, বায়ু। বায়ু হলো জীবন, এটি শক্তি যা আমাদের দেহের প্রতিটি অংশকে পরিচালনা করে। এটি হৃৎপিণ্ডের ক্রিয়া, রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং দেহের ভারসাম্য বজায় রাখে। এটি শ্বাসক্রিয়া এবং মল ও প্রস্রাবের অধোক গতিবিধিকে সাহায্য করে, শব্দ সৃষ্টি করে, মানসিক ক্রিয়াতে পুষ্টি যোগায় এবং স্মৃতিশক্তিকে জাগ্রত রাখে। এটি পিত্ত ও কফকে সচল রাখে, যা নিজে থেকে দেহে চলতে পারে না। এটি একটি ধনাত্মক তত্ত্ব। রাশিচক্রে মিথুন, তুলা, কুম্ভ রাশি এই তত্ত্বের অধিপতি। গ্রহদের মধ্যে শনি এই তত্ত্বের অধিপতি। এরপর আসছি বোম। দেহে বাতাস সঞ্চালন এবং সঠিক ভারসাম্য বজায় রাখতে এই তত্ত্বের প্রয়োজন। এই সঞ্চালন ব্যাহত হলে ব্যথার সৃষ্টি হয়, এমনকি হৃদরোগ, পক্ষাঘাত, মূর্ছা ইত্যাদি ঘটে। এটি একটি ঋণাত্মক তত্ত্ব। রাশিচক্রে এই তত্ত্বের অস্তিত্ব নেই। গ্রহদের মধ্যে বৃহস্পতি এই তত্ত্বের অধিপতি। পঞ্চতত্ত্বের প্রতিফলন মানবদেহের উপরে নানাভাবে রয়েছে। মানবদেহের কোন অঙ্গের উপর কোন তত্ত্বের প্রভাব রয়েছে সেটা আবার দেখা যাক। হিতি বা পৃথ্বীতত্ত্ব, এই তত্ত্বের প্রভাব হলো দেহের শারীরিক গঠন, অস্থি ও মাংসের ওপর। অপ বা জল তত্ত্ব, এই তত্ত্বের আধিপত্য হলো কিডনি, পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গ অর্থাৎ অন্ডকোষ, ডিম্বাশয়, লসিকা গ্রন্থি, রোগ প্রতিরোধকারী পদার্থ, যৌন গ্রন্থি, নাড়, কলা, কোষ, মাংস, অস্থি, মজ্জা, বীর্য যা প্রাণদায়ী তরল থেকে জন্মায় ও সুস্বাস্থ্য নিশ্চিত করে। এরপর হলো তেজ বা অগ্নিতত্ত্ব। এই তত্ত্বের অধিপত্তি হলো পাকস্থলী, প্লীহা, যকৃৎ, অগ্রাশয়, অ্যাডেড্রাল গ্রন্থি যা অগ্নিরস উৎপন্ন করে অর্থাৎ পাচক রস, পিত্তরস, জৈবরস যা দেহের উত্তাপ বজায় রাখে। এছাড়া এই তত্ত্ব মাংস, চর্বি, অস্থির সৃষ্টিতে সাহায্য করে। মরুৎ বা বায়ুতত্ত্ব, এই তত্ত্বের আধিপত্য হলো বুক, ফুসফুস, হৃৎপিণ্ড, থাইমাস, কোষ সৃষ্টিকারী মূল রক্ষক যা দেহ শক্তির চালক। স্বনিয়ন্ত্রণ, ভারসাম্য, মনোভাব, মন ও হৃদয়ের সুচিতা। সবশেষে বোম বা আকাশ তত্ত্ব, এই তত্ত্ব সমগ্র দেহে জুড়ে বিরাজিত। এই তত্ত্ব দেহ থেকে বিষ বার করে দেয়, তাকে সুস্থ ও মজবুত রাখে। থাইরয়েড, প্যারাথাইরয়েড নিয়ন্ত্রণ করে। টনসিল, লালা, মানসিক নাড়, দেহ ও দেহকে পোষণ করে। স্নেহ, ভালোবাসা নারীর মধ্যে প্রাধান্য পায়। এছাড়াও এই তত্ত্ব স্মৃতিশক্তি, দুর্বলতা ও স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। আজ এই পর্যন্তই। পরের পর্বে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে ও রাশিচক্র অনুযায়ী মানবদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করব। নমস্কার।